হ্যালো মুভি লাভার্স, কালো জাদু নামটা আপনারা সবাই শুনে থাকবেন। ইন্দোনেশিয়ার এক গ্রামে একটি বাড়িতে অজানা কিছু রহস্য লুকিয়ে রয়েছে। সেই বাড়িতেই অভাবের তাড়নায় 3জন ছেলে মেয়ে গিয়েছিল। সেই বাড়িতে তাদের সাথে কি হয়েছিল সেটা জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি একটি ইন্দোনেশিয়ান হরর মুভি পেমুকিমান সেতান। মুভিটি খুবই ভয়ানক একটি মুভির মধ্যে এমন কিছু ভয়ঙ্কর সিন আছে যেটা দেখলে তোমরা ভয় পেতে বাধ্য হবে। আশা করছি মুভিটি তোমাদের ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের মুভি। মুভির শুরুতেই আমাদের একটি মহিলাকে দেখানো হয়, যাকে গ্রামের লোক এবং একজন রাজা অনেক বেশি অত্যাচার করছে। মহিলাটিকে তারা এই জন্যই অত্যাচার করছিল কারণ সবাই মনে করছিল সে একজন ডাইনি এবং কালো জাদু করে। তাই রাজা তার ক্ষত গায়ের ওপরে লেবুর রস লাগিয়ে দেয় এবং ওই মহিলাটিকে দেখানো হয় যাকে গ্রামের লোক ডাইনি হিসেবে প্রেডিকশন করছিল। সে বলতে থাকে, তোমরা আমাকে মেরো না, কারণ তোমরা যদি আমাকে মারো তাহলে তোমাদেরই ক্ষতি হবে। এবং সে আরো বলে যে আমাকে যদি তোমরা মেরে ফেলো তাহলে গ্রামের সবাইও মারা যাবে। কিন্তু সেখানে উপস্থিত থাকা কেউই তার কথা শোনে না এবং সেখানে থাকা রাজা তাকে বলি দিয়ে দেয়। মুভির শুরুতেই আমাদের মেয়েটিকে দেখে মনে হচ্ছিল যে সে ইনোসেন্ট। যখন তাকে বলি দেওয়া হয় তখন আমরা বুঝতে পারি সে আসলে একজন ডাইনি এবং মহিলাটি হয়তো সত্যি কালো জাদু করে, যার কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। এবং তার কালো জাদুর ফলে গ্রামের মানুষ এক এক করে গায়েব হয়ে যাচ্ছে এবং তাদের অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। তাই সকল গ্রামবাসী ও রাজা মিলে মহিলাটিকে বলি দিয়ে দেয়। যখন তাকে বলি দেওয়া হয় তখন তার ধর থেকে মাথা আলাদা হয়ে গেলেও সে কথা বলতে থাকে, মানে এক পর্যায়ে সে অমরত্ব অর্জন করে নিয়েছে। এবং এই ঘটনার অনেক বছর পর আমাদের একটি দৃশ্য দেখানো হয় একটি মেয়েকে দিয়ে, যার নাম আলিন। সে একটা হোটেলের সামনে যায় সেখান থেকে খাবার কিনতে। হোটেলের মহিলাটি তাকে ডিম আর ভাত প্যাকেট করে দেয়, কিন্তু সে বলে দয়া করে ডিমটি বের করে নিন, আমার কাছে এত টাকা নেই। সে শুধুমাত্র ভাতের প্যাকেটটি নিয়ে চলে যাচ্ছিল। তখন তার ওপর অ্যাটাক করে 2জন লোক। তারা আলিনকে অনেক মারধর করে এবং বলতে থাকে, তোর বাবার ঋণ কখন পরিশোধ করবি? পরিশোধ না করতে পারলে তোর ছোট বোনকে নিয়ে বিক্রি করে দেব। তখন আলিন একটা মদের বোতল ভেঙে নিয়ে সেই লোকটির গলায় ধরে এবং বলে, আমাকে 3 দিন সময় দিন, ঋণ পরিশোধ করে দেব। তখন সেই লোকটি বলে, তুই কি মনে করেছিস আমি ভয় পেয়েছি? তখন তাদের হালকা ধস্তাধস্তিতে সেই লোকটির গলা কেটে যায়। লোকটির অনেক ব্লিডিং হচ্ছিল, তাই সে হসপিটালে চলে যায় আর যাওয়ার আগে বলতে থাকে, 3 দিন মাত্র সময় দিলাম। বন্ধুরা, আলিনের মা বাবা কেউ নেই। তার মা বাবা মারা যাওয়ার আগে অনেক ঋণ রেখে গিয়েছে যা তাকে পরিশোধ করতে হবে, অথচ তার হাতে কোনো টাকা পয়সা নেই। তাদের বাড়িটাও দখল করেছে অন্য লোক। সে আর তার ছোট্ট বোন থাকে তার এক ফ্রেন্ডের ঘরে আশ্রিত, মানে খুবই বেহাল দশা। যাই হোক, সে বাড়িতে যায়, কিন্তু আমরা দেখতে পাই সে যাদের সাথে থাকে তারা ভালো না, মানে তারা চোর এবং জুয়া খেলে। সে অসহায় হয়েই এখানে এসেছে। সে ঘরে ঢুকতেই তার সাথে দেখা হয় গুনির। সেই মূলত আলিনকে তাদের বাসায় জায়গা দিয়েছে। আর আমরা এখানে বুঝতে পারি তারা দুজনকে অনেক পছন্দ করত। এবারে আমরা আলিনের ছোট্ট বোনকে দেখতে পাই, যার নাম বাগাস। সে অনেক ক্ষুধার্ত ছিল। আলিন তার ছোট্ট বোনকে খাবার দিতেই সে অনেক চেটেপুটে খাচ্ছিল। বাগাস আলিনকে খেতে বললে আলিন বলে তার খিদে নেই। বিষয়টা অনেক দুঃখজনক। যাই হোক, খাবার পর আমরা দেখতে পাই তারা 2 বোন গল্প করছে এবং খেলা করছে। এরপরে আলিন বলে, আমাকে কাজে যেতে হবে, তুমি একা একা ভয় পেও না। এবার আমরা দেখতে পাই আলিন স্নান করছে এবং রেডি হচ্ছে কাজে যাবার জন্য। কাজটা কি তা একটু পরেই জানতে পারবেন। সে তার বন্ধু গুনির ঘরে যায় আর এখানে আমরা গুনির সাথে আরেকজনকে দেখতে পাই, যার নাম ফিট। আলিন তাদের সাথে কাজে যাবে, তাই ফিট অনেক রাগান্বিত ছিল। সে মানতেই পারছিল না। আসলে বন্ধুরা, তারা একটি গ্রামে যাবে, একটা বাড়িতে। সেখান থেকে তারা কিছু লুটপাট করবে, মানে তারা চোর। কিন্তু আলিন তার বাবার ঋণ পরিশোধ করার জন্যই এই কাজটা করতে চায়, কিন্তু ফিট কোনোভাবেই রাজি হচ্ছিল না। ফিট এক পর্যায়ে আলিনকে গলা ধরে মারতে শুরু করে, মানে একটু বদমেজাজি টাইপের লোক আর কি। তখন আলিন বলে, তুমি যদি আমাকে তোমাদের সাথে না নিয়ে যাও তাহলে আমি পুলিশকে জানিয়ে দেব। ফিট এক পর্যায়ে রাজি হয়ে যায়। এদিকে বাইরে গাড়িতে একটি মেয়েকে দেখতে পাই, যার নাম জিয়া। সে তার মোবাইলে খেলা দেখছিল দৌড় প্রতিযোগিতার, যেখানে সে দৌড়াচ্ছিল এবং সবার আগে ছিল সে।
কিন্তু হার্টের সমস্যা থাকার কারণে সে আর পেরে ওঠে না। হয়তো তার বুকের সমস্যা না থাকলে সে পারত। এগুলো সে দেখছিল এবং মন খারাপ করছিল। তখন তারা তিনজন ফিট, গুনি আর আলিন সেই গাড়িতে ওঠে। আলিন তাদের সাথে যাবে এটা দেখে জিয়া অনেক মজা করছিল। তখন গুনি বলে, আমরা কোনো পিকনিকে যাচ্ছি না, আমাদের মিশনটা পূরণ করা জরুরি। তখন তারা সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেই গ্রামে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা সেই বাড়িটা নজর দিচ্ছিল, যেই বাড়িতে তারা ডাকাতি করবে। কিন্তু এখন তো দিন, কেউ দেখে ফেলবে, তাই তারা সন্ধ্যার পর এই কাজটা করবে বলে ঠিক করে। এদিকে ফিট আর গুনির মধ্যে ঝামেলা হয়, যেটা জিয়া গিয়ে সেখানে থামায়। এতে আলিন বুঝতে পারে তাদের বন্ধুত্বটা অনেক বেশি। হঠাৎ করে আলিনের চোখটা লেগে যায়। সে মুহূর্তের মধ্যেই দেখে ফেলে একটা ভয়ঙ্কর স্বপ্ন, যেটা দেখে সে চিৎকার করে ওঠে। যাই হোক, অবশেষে সন্ধ্যা নামে। তারা সেই বাড়িতে ঢোকার জন্য তাদের সাথে লাইট এবং কিছু জিনিসপত্রের সঙ্গে যোগাযোগ করার জন্য ওয়াকি টকি নিয়ে যায়। মানে জিয়া গাড়িতে বসে থাকবে ওয়াকি টকি নিয়ে আর পাহারা দেবে, আর তারা সেই বাড়ির ভিতরে গিয়ে ডাকাতি করবে। কিন্তু আলিনের কাছে কোনো ওয়াকি টকি ছিল না। তারা সেই বাড়ির গেট টপকে সেই বাড়িতে ঢুকে পড়ে। ফিট ঘরের তালাটা ভাঙার চেষ্টা করছিল, কিন্তু আলিন সেই দরজাতে হাত দিতেই দরজাটি খুলে যায়। তারা সবাই অবাক হয়ে যায়। তারা ভাবছিল এটা কিভাবে হলো। তারপর তারা ঢুকে যায় সেই বাড়ির ভিতরে। বাড়িটা অনেক পুরনো এবং প্রাচীন জিনিস দিয়ে ঘেরা। ফিট বলে, আমি 2 তলায় যাচ্ছি, তোমরা অন্য জায়গায় যাও, আমরা ঠিক 30 মিনিট পরে একসাথে হব। তারপরে তারা উপরে চলে যায়। ফিট চলে যায় 2 তলায়। গুনি আর আলিন দুজনে দুটো ঘরে ঢোকে। তারা দামি দামি জিনিসপত্রগুলো খুঁজতে থাকে। এদিকে ফিট অনেকগুলো গোল্ড কয়েন পায় আর গুনি কিছু ঘড়ি পায়, যেগুলো তারা সাথে নেয়। এদিকে গুনি অনেকগুলো টাকা দেখতে পায় আলমারির ভেতরে, আর আলিন একটা ড্রয়ারে অনেকগুলো পুরনো চুড়ি পায়, সেগুলো সে তার সাথে নেয়। গুনি যখন টাকাগুলো নিতে যায় তখনই তার হাতে একটা অন্য কিছু লাগে। সে লাইট দিয়ে দেখতেই যায়, তখনই সে অনেক ভয় পেয়ে যায়, কারণ সেখানে ছিল একটা কাটা মাথা, যেটার উপর অনেক পোকামাকড় ছিল। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর আলিনের পিছন দিয়ে দৌড়ে চলে যায় তার ছোট্ট বোন বাগাস। সে তার ছোট্ট বোনের পিছন পিছন যাচ্ছিল। এদিকে গুনি লাইট আলমারির ভিতরে ধরলে সেখানে আর কিছুই ছিল না। সে বাইরে এসে দেখে আলিন এক জায়গায় দাঁড়িয়ে আছে। সে সেখানে যায় এবং সেখানে প্রচণ্ড দুর্গন্ধ ছাড়ছিল। সে আলিনকে বলে, এখান থেকে চলে আসো, কিন্তু আলিন বলে, এখানে আমার বোন বাগাস এসেছে। গুনি বলে, এটা কখনোই সম্ভব নয়, তুমি আসো। কিন্তু আলিন মানতে নারাজ। সে সেখান থেকে নিচে যেতে চায়। এদিকে ফিট একটা আয়নার সামনে দিয়ে যাওয়ার সময় তার একটু অবাক লাগে। সে আয়নার সামনে দাঁড়াতেই আয়নার ভিতরের ফিট অদ্ভুতভাবে হাসতে থাকে। এটা দেখে ফিট অনেক ভয় পেয়ে যায় এবং নিচে পড়ে যায়। আর আয়নার ভিতরে যেটা ছিল সেটার পেট থেকে একটা বাচ্চা বের হচ্ছিল, যেটা দেখতে খুবই ডিস্টার্বিং লাগছিল। যাই হোক, পরক্ষণে সব ঠিক হয়ে যায়। এদিকে আলিন আর গুনি চলে যায় একটা ঘরে, যেখানে তারা গিয়ে দেখতে পায় একটা মেয়েকে শুয়ে রাখা হয়েছে আর চতুর্দিকে পেরেক পুঁতে রাখা হয়েছে। তার পাশেই অনেক লাশ ছিল, সেখান থেকে ভেসে আসছিল অনেক অনেক বাজে দুর্গন্ধ। বোঝাই যাচ্ছিল এখানে রিচুয়াল করা হয়। তারা যখন সেখান থেকে চলেই যাবে, ঠিক তখন সেখানে থাকা মেয়েটি বলতে শুরু করে, সাহায্য করো আমাকে। গুনির মনটা ছিল অনেক নরম, তাই সে সেই মেয়েকে সাহায্য করতে চায়। কিন্তু সেখানে থাকা একটি পেরেক তার পায়ে ঢুকে যায়। সে তখন ওয়াকি টকিতে জিয়াকে বলে গাড়ি রেডি করতে এবং বাড়ির সামনে নিয়ে আসতে। গুনি সেই মেয়েকে সাহায্য করতে চাইছিল। আলিন বলছিল, তাকে আমরা চিনি না, তাকে আমাদের সাথে আনার দরকার নেই। কিন্তু ইমোশনাল গুনি বলছিল, তার আমাদেরকে দরকার, তাকে সাহায্য করতেই হবে, সে বিপদে পড়েছে। সেই মেয়েটির হাতের ও পায়ের বাঁধন খুলতে চেষ্টা করছিল গুনি, কিন্তু পারছিল না। কোনো এক অদ্ভুত শক্তি তাকে বাধা দিচ্ছিল। তখন তাকে সাহায্য করে আলিন। সে তখন একটা কুড়ুল দিয়ে কুপিয়ে সেই দড়িগুলো কেটে দেয় এবং মেয়েটিকে মুক্ত করে দেয়। এটাই হয়তো ছিল বন্ধুরা তাদের জীবনের সবথেকে বড় ভুল। তখন তারা সেই মেয়েকে নিচে নিয়ে আসে আর দৌড়ে এসে বাড়ি থেকে বের হতে যায়। যখন তারা দরজা খোলে তখন তারা থ হয়ে যায়। এ কি, দরজার বাইরে তো কোনো রাস্তা নেই, দেয়াল এলো কোথা থেকে? ফিট অন্য দরজা খোলে, কিন্তু সেখানেও দেয়াল তৈরি হয়ে গেছে। তারা বুঝে উঠতে পারছিল না কি করবে। আর ফিটের তো এমনিতেই মাথা গরম থাকে, সে কি করবে বুঝে উঠতে পারছিল না। সে সেখানে একটি গ্যাসের বোতল দেখতে পায়। সেটা সে সেখানে ব্লাস্ট করিয়ে দেয় দেয়াল ভাঙার জন্য, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। এদিকে জিয়া বাড়ির সামনে থেকে ওয়াকি টকি দিয়ে তাদের বলছিল সে গেটের সামনে দাঁড়িয়ে আছে
এখানে ফিট দোষারোপ করছিল আলিনকে। সে বলছিল আমরা এর আগে অনেক বাড়িতে গিয়েছি, কিন্তু কখনো এরম হয়নি, আর এই সব আলিনের কারণেই হচ্ছে। তখন গুনি ফিটকে বলে আলিনের সাথে গিয়ে এই বাড়ি থেকে বের হবার রাস্তা খোঁজার জন্য। ফিট প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু তারপর রাজি হয় আর গুনিকে একটা ছুরি দিয়ে যায় আত্মরক্ষার জন্য। ফিট আর আলিন একটা রুমে গিয়ে পৌঁছায়, যেখানে অনেকগুলো পুরনো ছবি ছিল, যারা হয়তো এই বাড়ির মালিক ছিল। এদিকে গুনি যে মেয়েটিকে বাঁচিয়েছিল, সেই মেয়েটি বিড়বিড় করে কিছু একটা বলছিল। কি বলছিল সেই মেয়েটি, সেটি শোনার জন্য গুনি তার কানটা মেয়েটির মুখের সামনে নিয়ে যায়। তখনই হাওয়া বদল হয়ে যায়। আমরা দেখতে পাই মেয়েটার চোখ কালো হয়ে গেছে। তার মুখ খুলতেই সেখান থেকে একটা পোকা বেরিয়ে গুনির কানের ভিতর ঢুকে পড়ে, আর গুনি অসম্ভব ব্যথায় চিৎকার করতে শুরু করে। সে ব্যথায় পাগল হয়ে যাচ্ছিল। চোখ খুলতেই সে দেখতে পায় তার 3 বন্ধু বস্তায় ভরা এবং তারা মারা গিয়েছে। তাদের উপরেও রয়েছে অনেকগুলো পোকা। গুনি অনেক চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে ফিট আর আলিন তার কাছে আসতে চায়, কিন্তু আলিন তার ছোট্ট বোন বাগাসকে দেখে তার পিছনেই যাচ্ছিল। এদিকে ফিট গুনির কাছে আসে, কিন্তু আজব বিষয় হলো গুনি ফিটের জায়গায় সেই শয়তানটিকে দেখছিল। সে সেই মহিলাটিকে জিজ্ঞেস করছিল সে কে, তার বন্ধুদেরকে সে কি করেছে। সেই সময় শয়তানটি বলছিল আমি তোমার বন্ধুদেরকে মেরে ফেলেছি। এটা শুনে সে অনেক কাঁদতে থাকে। একে তো মাথা ব্যথা, আর দ্বিতীয়ত সে তার বন্ধুদের হারিয়েছে। এটা শুনে সে আরো কাঁদতে থাকে, যদিও বা সেটা শয়তানের একটা চাল ছিল। গুনি তখন সেই শয়তানের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু এটা তো তার বন্ধু, এটা তো শয়তান না। সে ফিটকে অনেক আঘাত করতে থাকে সেই শয়তান ভেবে। তখন ফিট সেখান থেকে পালিয়ে অন্য রুমে চলে যায়। সে আহত শরীর নিয়ে শুয়ে পড়ে। সে যখন উপরে তাকায়, সে দেখতে পায় উপরের দেয়ালে অনেকগুলো পোকা দিয়ে কোনো একটা মন্ত্র লেখা। সেখান থেকে একটা পোকা তার মুখের উপর পড়ে ভিতরে ঢুকে যায় এবং পেটে ঢুকে পড়ে। সে সেই পোকা বের করার জন্য নিজের পেটে নিজেই ছুরি ঢুকিয়ে দেয়, কিন্তু বের করতে পারে না। অনেক অতিরিক্ত রক্তপাত হয়, আরো অনেক পোকা তার উপর পড়তে শুরু করে। তখন সে সেখানেই মারা যায়। এদিকে আমরা জিয়াকে দেখতে পাই, যে বাড়িতে ঢোকে। সে ওয়াকি টকি দিয়ে ফিটের সাথে কথা বলছিল, কিন্তু আমরা তো জানি ফিট মারা গিয়েছে। ফিটই তাকে এখানে ডেকে নিয়ে এসেছে। বাড়ির ভেতরে তখনই হঠাৎ করে জিয়ার সামনে সেই শয়তানটি চলে আসে। তাড়াহুড়োতে জিয়া তার হাত দিয়ে সেই শয়তানটাকে মেরে দেয়। তার কিছুই হয় না। ভয়ানক বিষয় হচ্ছে সেই কালো জাদুর ডাইনিটি ফিটের মতো হুবহু কথা বলছিল। এটা দেখে জিয়া অনেক ভয় পেয়ে যায়। জিয়া তখন সেই শয়তান মহিলাটাকে অনেক মারতে শুরু করে। জিয়া তখন সেই শয়তান মহিলাটির ঘাড় মুটকে ফেলে, কিন্তু তাও ঠিক হয়ে যায়। এইসব দেখে জিয়ার বুকে ব্যথা উঠে যায়, আর সে সেখানেই মারা যায়। এদিকে বোকা আলিন তার ছোট বোনকে খুঁজেই যাচ্ছিল। সে একটা রুমে যেতেই তার উপরেও একটা শয়তানের পোকা পড়ে, আর সেই পোকাটা তার কাপড়ের ভিতর ঢুকে যায়। সে সেই রুমের কর্নারে তার ছোট্ট বোনকেও দেখতে পায়, যে দেয়ালের সাথে তার মাথা ঠুকছিল। সে সামনে যেতেই তার বোন তাকে একটা পত্রিকা দেয়, যেখানে লেখা ছিল দুর্ঘটনায় তার বাবার মৃত্যুর খবর। সেই খবরের কাগজ ছড়িয়ে দিতেই সেখানে আর কাউকে দেখতে পায় না, কিন্তু সে যখন পেছনে তাকায়, সে দেখতে পায় অ্যাক্সিডেন্টে মরে যাওয়া তার বাবা তার সামনে দাঁড়িয়ে আছে, যাকে দেখতে খুবই বিশ্রী লাগছিল এবং তাকে ধরতে চাইছে। সে ভয় সেখান থেকে অন্য রুমে চলে আসে, আর সেখানেই একটা লোক তার মাথা ছুঁয়ে দেয়, আর সে জ্ঞান হারিয়ে ফেলে। আর আমরা তখন দেখতে পাই এই লোকটি গুনিকেও কিছু একটা করে এখানে নিয়ে এসেছে। তখন সেই লোকটি লবণ পরে সেই লবণ গুনি আর আলিনের উপর ছিটিয়ে দেয়। এতে করে তাদের ভিতরে যে পোকাগুলো ছিল সেই সব বের হয়ে আসে, আর সেগুলো সেই লোকটি মেরে ফেলে। সেই লোকটি তাদেরকে বলছিল আমি শুধু মিডিয়াম কালো জাদুর প্রভাব থেকে তোমাদেরকে বাঁচিয়েছি। এটা এতটাই ভয়ানক কালো জাদু যা ভুক্ত রোগীদেরকে পাগল করে দিতে পারে। এই শয়তান কালো জাদু করে মানুষদেরকে হ্যালোসিনেট করায়, আর হ্যালোসিনেট করার জন্য একটি পোকাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে, যেটা খুবই ভয়ঙ্কর। সেই লোকটি তখন গুনিকে বলে তুমি কে, তুমি কেন সেই মেয়েটিকে মুক্ত করেছো বলো। তখন গুনি বলে আমি কেউ না। সেই লোকটি অনেক জোরাজুরি করার পর গুনি বলে আমরা চুরি করতে এসেছিলাম এখানে, আর ফেঁসে গিয়েছি। তখন সেই লোকটি বলে তুমি যেই মহিলাটিকে মুক্ত করে দিয়েছো সেই মহিলাটি অনেক বিপজ্জনক। সে একটি ভয়ঙ্কর শয়তান। সে জানায় তার নাম মহেশ্বর। সে অতীতে এই এলাকারই একটি সম্ভ্রান্ত বংশধর। সে 22 ঘন্টা আগে এই বাড়িতে এসেছে এই কালো জাদুর দুষ্কৃতীদের ধ্বংস করার জন্য, কিন্তু গুনি এই সব ভেস্তে দিল। তখন আলিন বলে দেখুন, আমরা এতক্ষণ ধরে অনেক বিপজ্জনক কিছু লক্ষ্য করছি, তাই আমরা আপনাকে বিশ্বাস করতে পারবো না। তখন সেই লোকটি আবার তাদের মাথা ছোঁয় এবং তাদেরকে নিয়ে যায় আরো 100 বছর আগে। সেখানে তারা এই গ্রামের মানুষগুলোকে দেখতে পায়, যেখানে এই গ্রামের একজন জমিদার ছিল।
এবং কোনো এক মহিলাকে সেই জমিদার মেরে ফেলার হুকুম করছিল। আলিন আর গুনি এসব দেখছিল আর অবাক হচ্ছিল। সেই লোকটি তাদেরকে জানায় যে মহিলাটিকে শাস্তি দেওয়া হচ্ছে সে কোনো সাধারণ মানুষ নয়, সে হলো এই গ্রামের সবথেকে বড় কালো জাদুকর, যে এই গ্রামের অনেক ক্ষতি করেছে এবং শয়তানের সাথে মিশে ক্ষুদাম নামের একটি প্রাকৃতিক শক্তি পেতে চাইছিল সে, যেটা পেয়ে গেলে সে অমর হয়ে যাবে। তাই এই গ্রামের জমিদার তাকে চিরতরে মেরে ফেলার জন্য হুকুম করে। আমরা তখন দেখতে পাই সেই ভয়ঙ্কর কালো জাদু করা ডাইনি মহিলাটিকে। সে জমিদারকে বলছিল, আমি তোমাকে অনেক কিছু দিয়েছিলাম, কিন্তু তাও তুমি আমাকে শাস্তি দিচ্ছ, কিন্তু আমি মরব না, আমি ইতিমধ্যেই শয়তানের শক্তি হাসিল করেছি। তখনই সেই জমিদার জল্লাদকে বলে মৃত্যুদণ্ড দিতে। এক কোপে জল্লাদ কালো জাদু করে ডাইনিটির মাথাটা ধর থেকে আলাদা করে ফেলে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছিল, মাথাটা কেটে যাওয়ার পরেও সেই মহিলাটি হাসছিল অদ্ভুতভাবে। তখনই সে বলছিল, যদিও আমি মারা যাই, তবে 100 বছর পর পর এই দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের ভিতরে আমি প্রবেশ করতে পারবো। আমরা তখন জানতে পারি একটি পবিত্র ছুরি দিয়েই এই মহিলাটিকে একেবারে মেরে ফেলা সম্ভব। ধর থেকে আলাদা হওয়া মাথাটি বলছিল, আমি আজ মারা গেলেও আমার বংশধর থেকে কেউ একজন আমার মৃত্যুর প্রতিশোধ নেবে এবং আমাকে বাঁচিয়ে তুলবে আবার। তখন সেই জমিদার সেই পবিত্র ছুরি নিয়ে কালো জাদু ডাইনির মাথায় ঢুকিয়ে দেয় এবং তাকে মেরে ফেলে। তখনই সেই মহেশ্বর লোকটি আলিন এবং গুনিকে আবার জাদু দিয়ে 22 ঘন্টা আগে নিয়ে আসে, যখন সে এই বাড়িতে এসেছিল। তখন আমরা দেখি যে সে এই বাড়িতে ঢুকেই দেখতে পায় সেই শয়তান ডাইনির উত্তরাধিকারীরা সেই ডাইনির জন্ম তারিখ অনুযায়ী জন্ম নেওয়া একটি মেয়েকে ধরে এনে রিচুয়াল করছিল, যেন তারা সেই শয়তান ডাইনিটিকে আবারও জাগ্রত করতে পারে। মহেশ্বর এসে তাদের বাধা দেয় এবং তাদের সাথে মারপিট করতে শুরু করে। তাদেরকে হারিয়ে এই মহিলাটিকে বেঁধে মন্ত্র দিয়ে তার পাশে পেরেক পুঁতে দেয় চারদিক থেকে। কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল। সেই ভয়ঙ্কর শয়তান জাহান্নাম থেকে ফিরে এসেছিল এই মেয়ের ভিতরে, আর গুনি এসে এই মেয়েটিকে মুক্তি করার মাধ্যমে পুরোপুরি ফিরিয়ে আনে। গুনি তখন বলছিল, আমরা এইসব কিছুই জানতাম না, আমাদেরকে মাফ করে দিন। তখন সে আরো বলে, আমাদের একটি বন্ধু আছে যে আমাদের সাথে এসেছে, তাকে আমরা খুঁজে পাচ্ছি না, দয়া করে আমার বন্ধুকে খুঁজে দিন। সেই মহেশ্বর ব্যক্তিটি বলছিল যে পবিত্র ছুরি দ্বারা এই ডাইনিটিকে মারা সম্ভব, সেটিকে খুঁজে পেতে হবে আমাদের, তাহলে এই সব কিছু ঠিক হয়ে যাবে। তখন সেই ঘরে তারা একটি গর্ত লক্ষ্য করে এবং ভিতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু ভিতরে যেতেই তারা পড়তে থাকে মাটির অতল গভীরে। আর এদিকে আমরা দেখতে পাই সেই কালো জাদুর মহিলা ডাইনিটি কাঁচা মুরগি খাচ্ছিল। আর এদিকে তারা সেই গর্তে পড়ে যাওয়ার পর আলিন অবাক হয়ে যায়। সে বলতে থাকে সে এই জায়গাটি চেনে, সে আগেও এই জায়গাতে এসেছে, মানে সে স্বপ্নে দেখেছে এই জায়গা। গুনি বলছিল, এটা কোনোভাবেই সম্ভব নয়, এখানে তো তুমি কখনোই আসনি। মহেশ্বর ব্যক্তিটি বলছিল, আপনি সত্যি করে বলুন, আপনি কে? তখন আলিন বলে, আমি এইসবের কিছুই জানি না, তবে আমি স্বপ্নে দেখেছি এই জায়গা। হঠাৎ করেই আলিনের ভিতর কিছু একটা ভর করে, তার চোখগুলো লাল হয়ে যায় আর সে কোনো একটা ভাষায় গান গাইছিল। সে দেয়ালে হাত রাখতেই মাটিগুলো ভেঙে পড়ে যায় আর সেখান থেকে বেরিয়ে আসে সেই পবিত্র ছুরিটি, যেটা খুলতেই বাড়ির সামনে সেই শয়তানটা যে দেয়ালগুলো তৈরি করে দিয়েছিল সেগুলো ভেঙে যায়। আর সেই ডাইনিটি বুঝতে পারে তার শত্রুরা তাকে মারার হাতিয়ার পেয়ে গেছে। এদিকে সেই গর্ত থেকে তারা 3 জন আবার সেই রিচুয়ালের ঘরেই ফিরে আসে। তখন সেখানে হাজির হয় সেই ভয়ঙ্কর ডাইনিটা। সেই ডাইনিটা ভয়ঙ্করভাবে হাসছিল আর বলছিল, সেই ছুরিটা কোথায়, আমাকে সেটা দিয়ে দাও, নয়তো আমি সবাইকে মেরে ফেলবো। তখন সেই ছুরিটা আলিন লুকিয়ে ফেলে। সেই ভয়ঙ্কর ডাইনিটা বসে মাটিতে হাত দিয়ে মন্ত্র পড়তে শুরু করে আর মাটির ভেতর থেকে সব পোকা তার শরীরে উঠতে থাকে। আলিন আর গুনি সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে মহেশ্বর সেই শয়তান ডাইনিটিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। সেই শয়তানটি এতটাই শক্তিশালী যে মহেশ্বরের একটা হাত সে ছিঁড়ে ফেলে। আমরা এদিকে দেখতে পাই গুনি আর আলিন বাইরে বের হয়ে দেখতে পায় জিয়া বাইরে মরে পড়ে রয়েছে। এটা তাদের জন্য খুবই কষ্টদায়ক। তখন তারা জিয়াকে রেখেই সেখান থেকে চলে যাচ্ছিল। গুনি আলিনকে গেটের বাইরে বের করে দেয় আর বলে, তুমি চলে যাও, আমি জিয়া আর ফিটকে ছাড়া এখান থেকে যেতে পারবো না। আলিন অনেক জোর করছিল যাওয়ার জন্য, আর আমরা তো জানি গুনি একটি ইমোশনাল। সে বলে, তুমি চলে যাও, আমার কাছে কিছু জমানো টাকা রয়েছে, সেগুলো দিয়ে তুমি তোমার বাবার ঋণ পরিশোধ করো, আমি আমার বন্ধুদের ছাড়া এখান থেকে যেতে পারবো না। এদিকে আমরা দেখতে পাই কালো জাদুর ডাইনির বংশধরগুলো সবাই শয়তান হয়ে গিয়েছে, সেগুলো গুনি আর জিয়াকে খেতে চাইছিল। আর তখনই সেখানে দাঁড়ায় ফিট, যে ইতিমধ্যেই মরে ভয়ঙ্কর শয়তানে পরিণত হয়েছিল। তখন আলিন এইসব দেখে খুবই কষ্ট পাচ্ছিল, কারণ সে গুনিকে পছন্দ করত। সে চলে যাবার জন্য গাড়িতে ওঠে,
কিন্তু তখনই তার সামনে মহেশ্বরের ছেঁড়া হাত নিয়ে হাসতে হাসতে সেই ভয়ঙ্কর ডাইনিটি চলে আসে। সে বলে, তোকে এখান থেকে যেতে দেব না, তোকে এখানেই মরতে হবে। আলিনের তখন খুবই রাগ হচ্ছিল, কারণ সে তার বন্ধুদেরকে হারিয়ে ফেলেছে। আর এদিকে সেই শয়তান ডাইনিটা আবারও মাটিতে হাত দিয়ে মন্ত্র পড়ছিল। আকাশ বাতাস সব ওলটপালট হয়ে যায়, আর মাটির নিচ থেকে বেরিয়ে আসছিল অনেকগুলো পোকা। তখন আলিন গাড়িটি চালিয়ে দেয় সেই শয়তানের উপর, কিন্তু তাও সেই ডাইনির কিছুই হয় না। আলিন বুদ্ধি করে সেই ছুরিটি বের করে আর শয়তানের সাথে লড়তে শুরু করে। সেই ছুরিটি ডাইনিটির বুকে ঢুকিয়ে দেয়, কিন্তু তার কিছুই হয় না। সেই ডাইনিটা তার অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাওয়া তার বাবার রূপ ধারণ করে আর বলতে থাকে, আমি তোমাকে আমার সাথে জাহান্নামে নিয়ে যেতে চাই। আর এদিকে আমরা দেখতে পাই গুনিও মারা গিয়েছে আর শয়তানে পরিণত হয়েছে। তখন আলিন বলছিল, তুমি কোনোভাবেই আমার বাবা নও। আর সে সর্বশক্তি দিয়ে ডাইনিটির মাথা ধর থেকে সেই ছুরি দিয়ে আলাদা করে দেয়। আর তখনই সেই শয়তান ডাইনিটির পতন ঘটে। গুনি ও ফিটের ভেতর থেকেও শয়তানের শক্তি চলে যায় আর তারা মারা যায়। ঘটনার শেষে আমরা দেখতে পাই আলিন তার বাবার ঋণ পরিশোধ করে দিয়েছে সেই লোকটার কাছে, কিন্তু তাও সেই লোকটা তাকে খারাপ কাজের প্রস্তাব দেয়। তখন সে সেই ছুরিটি দিয়ে ওই লোকের গলায় টান দিয়ে দেয়, যাতে সেই লোকটির গলাটি আবার কেটে যায় আর আবারও রক্তপাত হচ্ছিল। তখনই তার পেছন থেকে সেই মহেশ্বর ব্যক্তিটি আসে, যার একটি হাত ডাইনি ছিঁড়ে নিয়েছিল। সে বলছিল, এই ছুরিটি তোমাকে কোনো বিশেষ জায়গায় লুকিয়ে রাখতে হবে, কারণ আবার কখনো যদি সেই শয়তান ফেরত আসে তখন মোকাবিলা করার জন্য এই ছুরিটি লাগবে। এই ঘটনাটির এখানেই সমাপ্তি ঘটে, কিন্তু রয়ে যায় অনেকগুলো প্রশ্ন, যেমন এই পবিত্র ছুরিটি কেন আলিনই পেল? এটার উত্তর হচ্ছে, আলিন হলো এই জমিদারের বংশধর, যেই জমিদার আরো 100 বছর আগে এই শয়তান ডাইনিটিকে মেরে ফেলেছিল। যাই হোক, আরো 100 বছর পর আবারও কোনো মেয়ের ভেতর নতুন করে হয়তো ফিরে আসবে জাহান্নাম থেকে সেই ভয়ঙ্কর কালো জাদুর শয়তান। তখন কি হবে বন্ধুরা, তা আশা করি বুঝতেই পারছেন। তো এটাই ছিল ঘটনা। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিন। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে বন্ধুরা পরের গল্পে।